আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশি খবরের কাগজগুলোর শিরোনামগুলো চলুন এক নজরে দেখে নিই। দেখুন, এখানে আমরা বিভিন্ন পেপারের বাছাই করা কিছু খবর নিয়ে এসেছি, যা বিবিসি বাংলাতে এসেছে, যাতে আপনি চট করে দেশের জরুরি ঘটনা আর বিশ্বস্তভাবে এগুলো জানতে পারেন। প্রথমত, দ্য ডেইলি স্টার বলছে বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত। তারা বলছেন নির্বাচন যদি ঠিক সময়ে মানে আগামী ফেব্রুয়ারির মধ্যে না হয়, তাহলে কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি রাজনৈতিক সমঝোতায় এসে নির্বাচন সেরে ফেলার উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, সমকালের একটি বেশ চাঞ্চল্য খবর আছে বুঝলেন। সাউথ ইস্ট ব্যাংকের এক সাবেক চেয়ারম্যানের ছেলে, নাম রায়হান কবির, তার বিরুদ্ধে প্রায় ১৯৪ কোটি টাকার পাচারের অভিযোগ উঠেছে। ভাবা যায়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে বিএফআইইউ এই জালিয়াতির তথ্য পেয়েছে। দুটি দেশীয় গ্রুপের নামে এলসি খুলে টাকাটা বিদেশে নেওয়া হয়েছে। তৃতীয়ত, এদিকে দেখুন, ঢাকা ভার্সিটির পর এবার জাহাঙ্গীরনগর ভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জাকসু নির্বাচনও ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিরাট জয় পেয়েছে। এটা কিন্তু বেশ আলোড়ন ফেলেছে। নয়া দিগন্ত আর অন্যান্য পত্রিকা জানাচ্ছে, প্রায় ৩৫ বছর ধরে যাদের ক্যাম্পাসে কোনো তেমন কার্যক্রমই ছিল না, তারা জাকসুর ২৫টা পদের মধ্যে ২০টাতেই জিতে গেছে। এটা আসলে বেশ তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। চতুর্থত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার জায়গা সমস্যা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রথম আলো তুলে ধরেছে। ব্যাপারটা হলো, প্রায় ৭০% ছাত্রছাত্রী হলে থাকার সুযোগ নেই। আর সম্প্রতি স্থানীয়দের সাথে ছাত্রদের একটি গন্ডগোলের পর এই পুরনো সমস্যাটা আবার নতুন করে সামনে এসেছে। কর্তৃপক্ষ এখন 10টা নতুন হল বানানোর জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর কথা ভাবছে। তো এই ছিল আজকের খবরের কাগজের কিছু বাছাই করা জরুরি বিষয়। এখন বিস্তারিত ডিবেট এবং বিস্তারিত আলোচনা শুনতে পাবেন, ধৈর্য ধরে শুনুন। তো চলুন শুরু করা যাক আর রাজনীতির ময়দান দিয়ে। একদিনের খবরই আমাদের দেখিয়ে দিচ্ছে ক্ষমতার পালা বদলের খেলাটা কতটা জমে উঠেছে। একদিকে যেমন আছে বড় ধরনের পরাজয়, ঠিক তেমনি অন্যদিকে আছে নতুন জোট গঠনের পরিষ্কার ইঙ্গিত। ক্যাম্পাসের রাজনীতিতে একই দিনে কি অদ্ভুত দুটো ভিন্ন চিত্র, তাই না? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে এনসিপিপন্থী ছাত্র সংগঠন বাকচাচ অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রায় নিশ্চিহ্ন, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেল একেবারে অভাবনীয় এক জয় পেয়েছে। এটা রাজনৈতিক মাঠের অস্থিরতার একটা চমৎকার উদাহরণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেলের এই জয়কে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলছে এই সংখ্যাটা ৩৫ বছর। ভাবা যায়, প্রায় ৩.৫ দশক ধরে ক্যাম্পাসের আনুষ্ঠানিক কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকার পর তাদের এই প্রত্যাবর্তন এবং এমন বড় বিজয়, নিঃসন্দেহে এটা একটা বিরাট রাজনৈতিক ঘটনা। আর ক্যাম্পাসের এই হাওয়া কিন্তু বৃহত্তর জাতীয় রাজনীতিরই একটা প্রতিচ্ছবি। সেখানেও কিন্তু নতুন জোট তৈরি হচ্ছে, যেমনটা আমরা দেখছি এই 7টি দলের উদ্যোগে। তাদের প্রধান দাবি হল আনুপাতিক প্রতিনিধিত্ব বা PR পদ্ধতির নির্বাচন। মানে ব্যাপারটা হলো, যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের আসনও হবে তত শতাংশ। তাদের এই যৌথ কর্মসূচি জাতীয় রাজনীতিতে একটা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আর এই সব রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যেই কিন্তু একটা বড়সড় সতর্ক বার্তা আসছে। দ্য ডেইলি স্টারের শিরোনাম অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন যদি কোনো কারণে দেরি হয় তাহলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা তো বটেই, এমনকি জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দিতে পারে। সুতরাং ঝুঁকিটা কিন্তু অনেক বড়। আচ্ছা, রাজনীতির এই অস্থিরতার পাশাপাশি আরেকটা বিষয় শিরোনামে জায়গা করে নিয়েছে, আর সেটা হলো দুর্নীতি। এটা যেন এমন এক গল্প যা সমাজের একেবারে তৃণমূল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে আছে বলে অভিযোগ উঠছে। এই উক্তিটা দেখুন, দুর্নীতির চাপ যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে যেতে পারে এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। বগুড়ার একজন পুলিশ সাব ইন্সপেক্টরকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার লেখা বই কিনতে বাধ্য করা হচ্ছে। তিনি এতটাই হতাশ যে শেষমেশ হুমকি দিচ্ছেন একটা ফেক ফেসবুক আইডি খুলে সব ফাঁস করে দেবেন। চিন্তা করুন একবার অবস্থাটা। আর এই ছোট ঘটনাটাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা আসলে কতটা গভীরে। মানে দেখুন, একদিকে স্থানীয় পর্যায়ে বই কিনতে বাধ্য করানোর মতো ঘটনা, আবার অন্যদিকে জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় অর্থতস্রুপের মতো বড় অভিযোগের তদন্তই হচ্ছে না। আর আন্তর্জাতিক পর্যায়ে তো আছেই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ। সব যেন একই সুতোয় বাঁধা। ২৭ লাখ কোটি টাকা, সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যায়, তাই না? একটা রিপোর্টে অভিযোগ করা হয়েছে
15 বছরের শাসন আমলের দেশ থেকে প্রায় এই পরিমাণ টাকা পাচার হয়েছে, যা প্রায় 23.4 বিলিয়ন মার্কিন ডলারের সমান। ভাবুন তো, আমাদের অর্থনীতির শরীর থেকে এই বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে গেছে। এটা তো গেল মোট হিসাব। একটা নির্দিষ্ট উদাহরণ দেখুন। একজন সাবেক ব্যাংক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সিঙ্গাপুরে একটা কোম্পানি খুলে বাংলাদেশ থেকে 194 কোটি টাকা পাচার করেছেন। এটা দেখাচ্ছে যে কতটা পরিকল্পিতভাবে অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তো রাজনীতি আর দুর্নীতির এ বড় বড় খবরের ভিড়ে কিছু খবর আছে যা আমাদের দৈনন্দিন জীবনের চাপ আর প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দিকেও ইঙ্গিত করে। আর এই বিষয়গুলো কিন্তু সরাসরি সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যায়। যেমন ধরুন এই খবরটা, বিমানবন্দরের নিরাপত্তার জন্য এয়ার গার্ড অফ বাংলাদেশ নামে একটা নতুন বিশেষ বাহিনী তৈরি করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই পরিকল্পনার কোনো স্তরেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচককে নাকি রাখাই হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। তাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর হতাশা। এটা একটা পরিষ্কার সমন্বয়হীনতার চিত্র। এবার আর একটা বড়সড় সমস্যার দিকে তাকানো যাক। এই চার্টটা দেখলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের ভয়াবহতাটা বোঝা যায়। ভাবুন তো, বিশ্ববিদ্যালয়ের 70% ছাত্রছাত্রীরই হলে থাকার জায়গা নেই। এটা যে কি বিশাল এক সংকট তা সহজেই অনুমান করা যায়। আর এই সংকট তো একদিনে তৈরি হয়নি। এই টাইমলাইনটা দেখুন। গত 2 দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বেড়েছে প্রায় 14,000, আর সেই সময় থাকার ব্যবস্থা হয়েছে মাত্র 2,500-এর কিছু বেশি ছাত্রছাত্রীর জন্য। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আর কি, যার ফলটা এখন ভোগ করতে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীকে। তো এতক্ষণ আমরা রাজনীতি, দুর্নীতি আর সামাজিক চাপের আলাদা আলাদা কিছু খবরের টুকরো দেখলাম। এখন সময় হয়েছে এই বিন্দুগুলোকে এক করে একটা পুরো ছবি দেখার চেষ্টা করার। তাহলে দিনের শেষে মূল চাপগুলো কি দাঁড়ালো? প্রথমত, রাজনৈতিক ময়দানে চরম অস্থিরতা আর অনিশ্চয়তা। জোট ভাঙছে, নতুন জোট গড়ছে, নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বিতীয়ত, সর্বস্তরে দুর্নীতির অভিযোগ, যা দেশের অর্থনীতিকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিচ্ছে। আর সবশেষে প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব আর অবকাঠামোগত ব্যর্থতা, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দিন দিন আরও কঠিন করে তুলছে। দেখুন, এই খবরগুলো কিন্তু শুধু আজকের দিনের একটা চিত্র নয়, এগুলো ভবিষ্যতেরও একটা ইঙ্গিত দেয়। এই যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ আর সামাজিক সংকট সব মিলিয়ে যে একটা প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে, তা আগামী দিনে দেশটাকে ঠিক কোন দিকে নিয়ে যাবে, এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বড়। আজকের আলোচনাটা শুরু করছি সাম্প্রতিক কিছু খবরের একটু ভেতরের দিকে তাকাতে চাই। আমাদের হাতে বেশ কয়েকটা রিপোর্ট আছে। দেশের রাজনীতি, শিক্ষা, প্রশাসন, এমনকি নিরাপত্তা আর অর্থনীতি নিয়েও বেশ কিছু বাঁকবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো আজকের উদ্দেশ্য হলো এই রিপোর্টগুলোর গভীরে একটু ডুব দেওয়া, মূল ঘটনাগুলো বোঝা আর তার পেছনের আসল তাৎপর্যটা খুঁজে বের করার চেষ্টা করা আর কি। ঠিক, আপাত দৃষ্টিতে খবরগুলো হয়তো ছড়ানো ছিটানো মনে হতে পারে, কিন্তু একসাথে দেখলে না কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন বা সংযোগ চোখে পড়ে। আমরা চেষ্টা করব বিভিন্ন দিক থেকে বিষয়গুলো দেখতে, যাতে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়। দেখা যাক এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলো আসলে কোন বড় খেলার অংশ। দারুণ। তাহলে শুরু করা যাক ছাত্র রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিয়ে। প্রথমেই একটা বেশ অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ছে। আচ্ছা, একদিকে ধরুন ইত্তেফাকের খবর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে একেবারে যাকে বলে ভরাডুবি হয়েছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাসের। ও হ্যাঁ, এতটাই খারাপ অবস্থা যে দল এখন তাদের এই ছাত্র সংগঠনটাই বিলুপ্ত করে দেওয়ার কথা ভাবছে। শোনা যাচ্ছে দলের নির্বাহী কাউন্সিলে এই নিয়ে নাকি বেশ হতাশা প্রকাশ করা হয়েছে। কারণ হিসেবে তো অভ্যন্তরীণ কোন্দল, ভুল কৌশল এগুলোর কথা আসছেই, কিন্তু কেউ কেউ আবার রাজনৈতিক অভিজ্ঞতার অভাব বা প্রশাসনের পক্ষপাতকেও দায়ী করছেন। তারা নাকি এখন নামধাম গোদলে নতুন করে ছাত্র অঙ্গনে কাজ করার কথাও ভাবছে। এটা কিন্তু সত্যি ভাবনার বিষয়। একটা ছাত্র সংগঠনের এমন অবস্থা যে তারা নিজেদের অস্তিত্বই মুছে ফেলার কথা ভাবছে। এটা কি শুধু ওই নির্দিষ্ট দলের বা সংগঠনের ভেতরের সমস্যা, নাকি বৃহত্তর ছাত্র রাজনীতির কোনো সংকটের ছবি এটা? সেটাই।
তাদের পর্যালোচনায় যে কোন্দল বা কৌশলগত ত্রুটির কথা বলা হচ্ছে সেটা তো অনেক ছাত্র সংগঠনের ক্ষেত্রেই কম বেশি সত্যি। তাহলে বাকছাসের ক্ষেত্রেই এমন চরম অবস্থা কেন হলো? এটা কি জাতীয় রাজনীতিতে এনসিপির যে প্রাসঙ্গিকতার অভাব সেটারই প্রভাব ছাত্র সংগঠনেও পড়ছে? এই প্রশ্নগুলো আসলে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এর উল্টো ছবিটাও আমরা দেখছি আরেকটা বিশ্ববিদ্যালয়ে। নয়াদিগন্ত সহ কয়েকটা পত্রিকাতে খবরটা এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট, তারা নাকি অভাবনীয় এক জয় পেয়েছে। তাই নাকি? হ্যাঁ, জাকসুর 25টা পদের মধ্যে জিএস এজিএস সহ 20টাতেই তারা জিতে গেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, খবরে বলছে 1989 সাল থেকে, প্রায় 35 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের কাজকর্ম একরকম বন্ধ বা কোণঠাসা অবস্থায় ছিল। 35 বছর! সেখান থেকে ফিরেই এমন যাকে বলে ভূমিধস বিজয়, এটা রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। কিন্তু হ্যাঁ, এই বৈপরীত্যটা ছাত্র রাজনীতির যে কি জটিল অবস্থা সেটাই তুলে ধরে। একদিকে একটা সংগঠন উঠে যাওয়ার কথা ভাবছে, অন্যদিকে প্রায় নিষিদ্ধ থাকা একটা সংগঠন এমনভাবে ফিরে আসছে। জাকসুতে শিবিরের এই সাফল্য নিয়ে নানা কথাই হতে পারে। এটা কি তাদের নিখুঁত পরিকল্পনা আর কর্মীদের নীরব কাজের ফল হতে পারে, নাকি ক্যাম্পাসে এতদিন ধরে যারা রাজনীতি করছে তাদের ওপর ছাত্রছাত্রীদের জমে থাকা ক্ষোভ বা অনাস্থার প্রকাশ, অথবা অন্য প্যানেলগুলোর নিজেদের ভেতরের বিভক্তি বা দুর্বলতা হয়তো তাদের এই জয়ের পথটা সহজ করে দিয়েছে? কারণ যাই হোক না কেন, এই ফলাফল শুধু জাবি ক্যাম্পাসের ক্ষমতার খেলাটাই পাল্টে দেবে না, এর একটা বড় রাজনৈতিক তাৎপর্যও থাকতে পারে। বিশেষ করে যে সংগঠনটা দীর্ঘদিন ধরে একরকম ব্রাত্য ছিল, তাদের এই ধরনের একটা ম্যান্ডেট পাওয়া জাতীয় রাজনীতিতেও হয়তো কোনো একটা বার্তা দেয়, তাই না? ঠিক। আর এই ছাত্র রাজনীতির ডামাডোলের সাথেই কিন্তু জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের প্রশ্নটা, বিশেষ করে ছাত্রছাত্রীদের একদম বেসিক চাহিদাগুলো। যেমন ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা। হ্যাঁ, বলুন। প্রথম আলোর একটা বিস্তারিত রিপোর্ট বলছে, কিছুদিন আগে ওখানে ছাত্র আর স্থানীয়দের মধ্যে একটা বড় গণ্ডগোল হয়। এরপর আলোচনায় এসেছে সেখানকার ভয়াবহ আবাসন সংকট। বিশ্বাস করা কঠিন, বিশ্ববিদ্যালয়ে প্রায় 70% ছাত্রছাত্রীদের নাকি হলে থাকার সুযোগ নেই। ভাবা যায়? 70%? বলেন কি? হ্যাঁ, গত 2 দশকে বিশ্ববিদ্যালয়ে নতুন 24টা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, ছাত্রছাত্রী বেড়েছে প্রায় 14,000, অথচ সেই তুলনায় হল বাড়েনি বললেই চলে। 70%? এটা তো শুধু একটা সংখ্যা না, এটা হাজার হাজার ছেলেমেয়ের প্রতিদিনকার ভোগান্তি আর অনিশ্চয়তার গল্প। অপর্যাপ্ত আবাসন তো শুধু থাকার কষ্ট না, একদম। এর নিরাপত্তাহীনতা, বিশেষ করে মেয়েদের জন্য। এর পড়ার পরিবেশ নেই, যা শিক্ষার মানকে সরাসরি প্রভাবিত করে। এর ক্যাম্পাসের ভেতরে বাইরে স্থানীয়দের সাথে সংঘাতের ঝুঁকি বেড়ে যাওয়া, যেমনটা আমরা দেখলাম। এটা একটা সিস্টেমিক ফেলিওর, যা বছরের পর বছর ধরে চলছে। এখন কর্তৃপক্ষ অবশ্য নড়ে জোড়ে বসেছে মনে হচ্ছে। তারা বলছে 10টা নতুন হল বানানোর প্রস্তাব দেবে, 5টা ছাত্রদের, 5টা ছাত্রীদের, প্রত্যেকটা 10 তলা করে। 10টা 10 তলা হল? হ্যাঁ, শুনে তো দারুণ লাগছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচাররাই এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কথা হলো, এতগুলো হল একসাথে বানানোর প্ল্যানটা কতটা বাস্তবসম্মত? এর জন্য যে বিপুল টাকা দরকার, জমি দরকার, যে দীর্ঘ সময় আর পরিকল্পনা লাগবে, সেটা কি আছে? নাকি এটা শুধু তখনকার মতো ক্ষোভ সামাল দেওয়ার একটা চেষ্টা? শিক্ষকদের এই প্রশ্নগুলো একদম ঠিক। একসাথে 10টা 10 তলা হল বানানো তো একটা বিশাল ব্যাপার। এর জন্য শুধু টাকা জোগাড় করলেই তো হবে না, দরকার পরিষ্কার পরিকল্পনা, ফিজিবিলিটি স্টাডি, পরিবেশের ওপর কী প্রভাব পড়বে তার সমীক্ষা, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, অনেক কিছু, অনেক বিষয় জড়িত। হুট করে এমন ঘোষণা দেওয়া সহজ, কিন্তু করাটা খুব কঠিন। অতীতেও তো আমরা দেখেছি এমন অনেক বড় বড় পরিকল্পনা শেষ পর্যন্ত কাগজেই থেকে গেছে। প্রয়োজনটা অবশ্যই আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সমাধানটা হতে হবে বাস্তবসম্মত আর টেকসই।
শুধু বিল্ডিং বানালেই তো হবে না, সেটা যেন ছাত্রছাত্রীদের কাজে লাগে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশের উন্নতি হয়, সেটাও তো দেখতে হবে। একদম ঠিক বলেছেন। এবার একটু প্রসঙ্গ পাল্টাই। প্রশাসন, অর্থ আর নিরাপত্তা সংক্রান্ত কিছু বেশ উদ্বেগজনক খবর আছে। আচ্ছা। বণিক বার্তার একটা রিপোর্ট বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে আমাদের নজর কেড়েছে। অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে তখন একটা বড় আশা ছিল যে আগের সরকারের আমলে রাষ্ট্রীয় টাকা নয়-ছয়ের যে বড় বড় অভিযোগ উঠেছিল সেগুলোর একটা নিরপেক্ষ তদন্ত হবে, বিশেষ করে ফরেনসিক অডিটের মাধ্যমে। হ্যাঁ, সেই প্রত্যাশা তো ছিলই। কিন্তু রিপোর্ট বলছে 13 মাস পেরিয়ে গেলেও সেই ফরেনসিক অডিট শুরু করার কোনো কার্যকর উদ্যোগই নাকি দেখা যায়নি। ফরেনসিক অডিট শুরু হয়নি 13 মাসেও, এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ফরেনসিক অডিট তো সাধারণ অডিটের মতো না। এটা বিশেষভাবে করা হয় আর্থিক জালিয়াতি, দুর্নীতি বা অনিয়ম খুঁজে বের করার জন্য, যেখানে আইনি প্রমাণ জোগাড় করা হয়। যখন রাষ্ট্রীয় অর্থ তছরূপের মতো এত বড় অভিযোগ ওঠে, তখন এই ধরনের গভীর তদন্ত তো অপরিহার্য, স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। এর দেরি হওয়ার কারণটা কি হতে পারে? সক্ষমতার অভাব, নাকি ডেটা পাওয়া যাচ্ছে না, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব বা এক ধরনের অনীহা? কারণ যাই হোক, এই দেরিটা কিন্তু মানুষের মনে সন্দেহ আর প্রশ্ন তৈরি করে। আর এই প্রেক্ষাপটেই রিপোর্টটাতে আরও কিছু ভয় ধরানো পরিসংখ্যান দেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে, আওয়ামী লীগের প্রায় ১.৫ দশকের শাসনামলে সরকারের ঋণ বেড়েছিল প্রায় ১৫,৫৮,০০০ কোটি টাকা, যা নাকি ওই সময় মোট ঋণের প্রায় ৮৫%। ১৫ লক্ষ কোটি টাকার বেশি। হ্যাঁ, একই সাথে একটা শ্বেতপত্র কমিটির রিপোর্টের কথা বলে বলা হচ্ছে ওই সময় প্রায় ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই সংখ্যাগুলো এত বড় যে বিশ্বাস করতেই কষ্ট হয়। এই সংখ্যাগুলো আসলেই স্তম্ভিত করার মতো। একদিকে পাহাড় সমান ঋণের বোঝা, অন্যদিকে এত বিপুল টাকা পাচারের অভিযোগ। এই দুটো বিষয় একসাথে দেখলে দেশের আর্থিক ব্যবস্থাপনার ছবিটা খুবই উদ্বেগজনক মনে হয়। অবশ্যই এই অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তে প্রমাণ হওয়া দরকার, কিন্তু সেটাই ফরেনসিক অডিটের মতো তদন্ত শুরু না হওয়াটা সেই প্রক্রিয়াটাকেও তো বাধা দিচ্ছে। এটা রাষ্ট্রের আর্থিক স্বাস্থ্য আর ভবিষ্যতের জন্য গভীর চিন্তার বিষয়। এই বিপুল ঋণ অর্থনীতির উপর কি প্রভাব ফেলছে, আর পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা বা পাচার রোধে কি করা হচ্ছে, এই প্রশ্নগুলো এখন আরও জোরালোভাবে উঠছে। এদিকে প্রশাসনের ভেতরেই আরেক ধরনের অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। হয়তো টাকার অঙ্কে অত বড় নয়, কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কৃতির জন্য খুবই অস্বাস্থ্যকর। কি রকম? আজকের পত্রিকার খবর বলছে, পুলিশ প্রশাসনে নাকি সিনিয়র অফিসারদের লেখা বই জুনিয়র পুলিশ সদস্যদের কিনতে একরকম বাধ্য করা হয় বা চাপ দেওয়া হয়। বলেন কি, বই কিনতে বাধ্য করা হয়? হ্যাঁ, বগুড়া জেলাতেই নাকি এভাবে কয়েক লক্ষ টাকার বই গছানো হয়েছে জুনিয়রদের। অবস্থা এমন যে একজন এসআই নাম না জানিয়ে বলেছেন এবার চাপ দিলে তিনি নাকি ফেক আইডি খুলে ফেসবুকে সব ফাঁস করে দেবেন। ওহ, পরিস্থিতি তাহলে বেশ গম্ভীর। এমনকি একজন ওসির বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছেও বই বিক্রি করার অভিযোগ উঠেছে, যদিও তিনি সেটা অস্বীকার করেছেন। শুনতে হয়তো ঘটনাটা একটু অদ্ভুত বা কিছুটা হাস্যকরও মনে হতে পারে, কিন্তু এর ভেতরের ব্যাপারটা বেশ গুরুতর। এটা তো সরাসরি ক্ষমতার অপব্যবহারের একটা উদাহরণ। ঠিক। যখন চেইন অফ কমান্ডকে ব্যবহার করে ব্যক্তিগত লাভের জন্য বা নিজের লেখা বইয়ের বিক্রি বাড়াতে অধস্তনদের ওপর চাপ দেওয়া হয়, তখনটা পুরো বাহিনীর পেশাদারত্ব আর নৈতিক মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। এটা কর্মীদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ, হতাশা তৈরি করে, তাদের মনোবলের ওপর খারাপ প্রভাব ফেলে। তাছাড়া একজন পুলিশ অফিসারের মূল কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা, বই বিক্রি করা নয়। এই ধরনের ঘটনা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আর আস্থার সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতি করে। আসলেই তাই। আচ্ছা, বড় অঙ্কের আর্থিক অনিয়মের আরও একটা সুনির্দিষ্ট উদাহরণ উঠে এসেছে সমকালের রিপোর্টে। সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়ান কবিরের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ১৯৪ কোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। ১৯৫৪ কোটি? হ্যাঁ, বলা হচ্ছে তিনি এই টাকা দিয়ে সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন, দেশবন্ধু গ্রুপ আর জারা জামান টেকনোলজির নামে। ভুয়া এলসি খুলে এই বিপুল টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ নাকি এই অর্থ পাচার ছাড়াও আরও কিছু অনিয়মের তথ্য পেয়েছে, যেমন প্রভাব খাটিয়ে লোনের সুদ মওকুফ করা বা নিয়ম ভেঙে বেশি দামে শেয়ার কেনা। এই ঘটনাটা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। প্রথমত, এটা অর্থ পাচারের একটা ক্লাসিক উদাহরণ, যেখানে ব্যাংকিং সিস্টেমের ফাঁক ব্যবহার করা হয়েছে। এলসি জালিয়াতি তো অর্থ পাচারের একটা বেশ পরিচিত রাস্তা। দ্বিতীয়ত, আবারও সেই প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ। ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠাটা ব্যাংকিং খাতে সুশাসনের অভাব আর পরিবারতন্ত্রের যে সম্ভাব্য প্রভাব সেদিকেই ইঙ্গিত করে। তৃতীয়ত, এটা আমাদের আগে যে বৃহত্তর অর্থ পাচারের কথা হচ্ছিল সেটার সাথে পারফেক্টলি মিলে যায়। ছোট বড় নানা পথে নানা কৌশলে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। বিএফআইইউ এর তদন্ত এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখতে হবে তারা এই ঘটনার শেকড় পর্যন্ত যেতে পারে কিনা, আর পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এটা কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা প্রমাণেরও একটা পরীক্ষা। নিরাপত্তা খাতেও একটা টানাপোড়েনের খবর দেখছি। দেশ রূপান্তরের রিপোর্ট বলছে বিমানবন্দরের নিরাপত্তার জন্য এয়ার গার্ড অফ বাংলাদেশ বা এজিবি নামে একদম নতুন একটা বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন বাহিনী এয়ারপোর্টের জন্য? হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো যাদের নিরাপত্তার জন্য এই বাহিনী, সেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকি নাকি এই উদ্যোগে বেজায় অখুশি। আচ্ছা, কেন? কারণ এই বাহিনী গঠনের জন্য যে স্পেশাল কমিটি করা হয়েছে তাতে নাকি বেবিচকের কোনো প্রতিনিধি রাখা হয়নি। বেবিচকের কর্মকর্তা কর্মচারীদের ধারণা একটা প্রভাবশালী মহল নিজেদের পছন্দের কোনো একটা বিশেষ বাহিনীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই নতুন বাহিনী তৈরির চেষ্টা করছে। তারা নাকি ঘটনাটা জানতে পেরেছে বিমান বাহিনীর কাছ থেকে। এটা বেশ অদ্ভুত পরিস্থিতি। কিন্তু বিমানবন্দরের মতো একটা হাই সিকিউরিটি জায়গায় নিরাপত্তার দায়িত্বে তো এমনিতেই একাধিক সংস্থা থাকে, পুলিশ, এপিবিএন, অ্যাভসেক, বেবিচকের নিজস্ব নিরাপত্তা ইউনিট, আরও গোয়েন্দা সংস্থা আছে। ঠিক, এদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয়ের মাধ্যমেই তো নিরাপত্তা নিশ্চিত করার কথা। এখন নতুন আর একটা বাহিনী যোগ করার যৌক্তিকতাটা কি, সেটাই একটা বড় প্রশ্ন। তার চেয়েও উদ্বেগের বিষয় হল এই প্রক্রিয়া থেকে বেবিচকের মতো একটা প্রধান স্টেকহোল্ডারকে বাইরে রাখা। সেটাই তো নয়হীনতাই বাড়াবে না, বরং এক ধরনের অবিশ্বাস আর ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করবে, যা শেষ পর্যন্ত নিরাপত্তার জন্যই কিন্তু ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। একটা নতুন বাহিনী না বানিয়ে বরং এখন যারা আছে তাদের সক্ষমতা বাড়ানো আর তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাটা কি আরও বেশি জরুরি ছিল না? এই উদ্যোগের পেছনের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। আর এই সবকিছুর মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে একটা বড়সড় আশঙ্কার কথা শোনা যাচ্ছে। নির্বাচন নিয়ে কি রকম? ডেইলি স্টারের প্রধান শিরোনাম দেখলাম, প্রথম আলো একটা গোল টেবিল বৈঠক আয়োজন করেছিল। সেখানে বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে যদি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন না হয় তাহলে দেশে মারাত্মক অভ্যন্তরীণ অস্থিতিশীলতা দেখা দিতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এখানে কোনো যদি কিন্তু নেই, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ভুলে দ্রুত সমাধানে আসা উচিত। এটা একটা অত্যন্ত জোরালো সতর্কবার্তা। নির্ধারিত সময়ে একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া যে কোনো গণতান্ত্রিক দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। নির্বাচন নিয়ে যদি লম্বা সময় ধরে অনিশ্চয়তা তৈরি হয় বা সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন করা সম্ভব না হয় তাহলে তার অনেক রকম খারাপ প্রভাব পড়ে। রাজনৈতিক সংকট তো হয়, পাশাপাশি অর্থনৈতিক কাজকর্ম স্থবির হয়ে যায়, সামাজিক অস্থিরতা বাড়ে আর নিরাপত্তা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। অধ্যাপক আলী রিয়াজের মতো বিশেষজ্ঞরা যখন সরাসরি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলেন তখন বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটা শুধু রাজনৈতিক দলগুলোর বিষয় নয়, এটা পুরো রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্ন। এবার একটু রাজনৈতিক দলগুলোর কৌশল আর জোট গঠনের দিকে তাকাই। মানবজমিনের রিপোর্ট বলছে রাজনীতির মাঠে একটা নতুন জোট দানা বাঁধছে। নতুন জোট কারা? জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্তত 7টা দল মিলে জুলাই সনদ বাস্তবায়ন আর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন সহ মোট 4 দফা দাবিতে একযোগে কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তালিকায় আরও আছে বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের অংশ, এবি পার্টি আর নেজামে ইসলাম পার্টি। বেশ কয়েকটি দল তো। হ্যাঁ, তারা নাকি শুরুতে বিক্ষোভ, মানব সমাবেশ, পথযাত্রার মতো কর্মসূচি দেবে আর পরে আরও বড় কোনো সমন্বিত কর্মসূচির দিকে যাবে। শুধু তাই নয়, তারা জাতীয় পার্টি আর 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ চরম একটা দাবিও তুলেছে। তবে এনসিপি নাকি এখনও এই মোর্চায় যোগ দিচ্ছে না। এই জোট গঠন আর তাদের দাবিগুলো, বিশেষ করে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিটা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ ইন্টারেস্টিং। কয়েকটা বিষয় এখানে দেখার মতো। প্রথমত, এই জোটের গঠন এবং তাদের টাইমিংটা, মানে নির্বাচনের সময় ঘনিয়ে আসার মুখে তারা সক্রিয় হচ্ছে। ঠিক। দ্বিতীয়ত, তাদের দাবির ধরন, জুলাই সনদের বাস্তবায়ন, যা সম্ভবত অন্তর্বর্তী সরকারের কিছু প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে, আর পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির দাবিটা বেশ মৌলিক, কারণ এটা দেশের এখনকার নির্বাচনী ব্যবস্থাকে একদম বদলে দেওয়ার প্রস্তাব। এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি আছে। কেউ কেউ মনে করেন এতে সংসদে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়বে, ভোটের মূল্যের সমতা আসবে, আবার কেউ কেউ এর সম্ভাব্য জটিলতা বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির ঝুঁকির কথা বলেন। তৃতীয়ত, তাদের কৌশল, মানে যুগপৎ কর্মসূচি আর প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি। এই দাবিগুলো কতটা জনসমর্থন পাবে বা সরকারের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা, এনসিপি যে এখনই যোগ দিচ্ছে না, সেটার কি কোনো বিশেষ কারণ থাকতে পারে? শুরুতে আমরা শুনলাম তাদের ছাত্র সংগঠন নিয়ে তারা বেশ দ্বিধায় আছে। হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। নিজেদের ঘর সামলাতেই হয়তো তারা এখন ব্যস্ত, অথবা এই নতুন জোটের রাজনৈতিক লাইন বা কৌশল নিয়ে তাদের হয়তো ভিন্ন মত আছে। এনসিপি তো নিজেদের একটা সেকুলার বা মধ্যপন্থী দল হিসেবে দেখাতে চায়। অন্যদিকে এই জোটের প্রধান দলগুলোর পরিচিতি মূলত ইসলামপন্থী। তাই আদর্শিক বা কৌশলগত দূরত্বও একটা কারণ হতে পারে। আবার এটাও হতে পারে যে তারা হয়তো পরিস্থিতি দেখছে এবং পরে কোনো সুবিধাজনক সময়ে যোগ দেওয়ার কথা ভাবছে। এই জোটের ভবিষ্যৎ আর এর কার্যকারিতা অনেক কিছুর ওপর নির্ভর করবে। তাদের নিজেদের ভেতরের ঐক্য, কর্মসূচির ধরন এবং জনগণের সাড়া কেমন পাওয়া যায়। তবে নির্বাচনের আগে এমন জোট গঠন নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির একটা চেষ্টা। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা অনেকগুলো পরস্পর সম্পর্কিত কিন্তু বেশ জটিল বিষয় দেখলাম। একদিকে ছাত্র রাজনীতির দুই বিপরীত ছবি, ব্যর্থতা আর বিলুপ্তির চিন্তা বনাম দীর্ঘদিনের নীরবতা ভেঙে অভাবনীয় সাফল্য। হ্যাঁ, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর সেই পুরনো সংকট, আবাসন সমস্যার তীব্রতা আর তার সমাধানে যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তার বাস্তবতা নিয়ে প্রশ্ন। আমরা দেখলাম রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনার বেশ গুরুতর চিত্র, ফরেন্সিক অডিটের অনুপস্থিতি, বিশাল ঋণের বোঝা আর বিপুল অর্থ পাচারের উদ্বেগজনক অভিযোগ। আবার প্রশাসনের ভেতরে ক্ষমতার অপব্যবহারের ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই সাথে ব্যাংকিং খাত ব্যবহার করে বড় মাপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য, নিরাপত্তা খাতে নতুন বাহিনী গঠন নিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক টানাপড়েন এবং সবশেষে নির্বাচন যথাসময়ে না হওয়ার পরিণতি নিয়ে বিশেষজ্ঞদের কঠোর সতর্কবার্তা। আর এর মধ্যেই আবার নতুন রাজনৈতিক জোট গঠনের তৎপরতা আর তাদের কৌশলগত দাবি দেওয়া, অনেক কিছু। একদম ঠিক বলেছ। এই সবগুলো খবরের সুতো ধরে টান দিলে আমরা আসলে কতগুলো মৌলিক সমস্যার মুখোমুখি হই। প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এটা একটা বড় বিষয়, সেটা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাপনায় হোক, আর্থিক খাতের তদারকিতে হোক বা প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলায় হোক। দ্বিতীয়ত, স্বচ্ছতা আর জবাবদিহিতার প্রকট অভাব। রাষ্ট্রীয় অর্থের হিসাব থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী গঠনের প্রক্রিয়া পর্যন্ত এই প্রশ্ন উঠছেই। তৃতীয়ত, গভীর রাজনৈতিক বিভেদ এবং আস্থার সংকট, যা নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে জোট গঠন, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতেও আমরা দেখছি। আর চতুর্থত, সম্পদের অসম বণ্টন এবং সুযোগের অভাব, যার একটা উদাহরণ আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটে। এই সমস্যাগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সাথে জড়িয়ে আছে এবং একটা জটিল জাল তৈরি করেছে। সত্যি তাই। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই।
অবশ্যই। এই যে এতগুলো সমস্যা আর সংকটের কথা আমরা শুনলাম, ছাত্র অসন্তোষ, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, আর্থিক অনিয়মের অভিযোগ, নিরাপত্তা উদ্বেগ, রাজনৈতিক অনিশ্চয়তা, নতুন জোটের দাবি, এই সব কিছু মিলিয়ে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার পথটা কি হতে পারে? ঠিক কোন ধরনের সামাজিক সংলাপ বা আলোচনার ক্ষেত্র তৈরি করা এখন সবচেয়ে জরুরি, যেখানে বিভিন্ন পক্ষ খোলামেলাভাবে কথা বলতে পারে, অথবা কোন নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে হয়, যা হয়তো এই জট কিছুটা হলেও খুলতে সাহায্য করবে? এই আলোচনাটা সাম্প্রতিক কিছু খবরের একটা সংকলন নিয়ে। সেখানে ছাত্র রাজনীতি, অর্থ তছরূপ, নিরাপত্তা বাহিনী গঠন, এরকম বেশ কিছু বিষয় এসেছে। তো যেটা বলছিলাম, সংকলনটাতে খবরগুলো আছে ঠিকই, কিন্তু এদের মধ্যেকার যোগসূত্রটা একটা স্পষ্ট গল্প যেন ঠিক গড়ে উঠছে না। শুধু সাম্প্রতিক ঘটনা, এটাই কি একমাত্র মিল? ঠিক এই পয়েন্টটাই। খবরগুলো যেন আলাদা আলাদা হয়ে আছে। পাঠক যখন পড়ছে সে হয়তো ভাবছে, আচ্ছা, এই ছাত্র রাজনীতির খবরটার সাথে ওই অর্থ পাচারের খবরটার সম্পর্কটা ঠিক কি? বা ধরুন, এই যে নতুন বাহিনী গঠন হচ্ছে, এটার সাথে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির যোগটা কোথায়? এই সংযোগটা স্পষ্ট না হলে পাঠককে অনেকটা নিজের মতো করে ডটস কানেক্ট করতে হচ্ছে, আর সেটা সবসময় সহজ না। একদম। আর তাতে হয় কি, পুরো বিষয়টার যে একটা গভীরতা থাকতে পারত সেটা আর আসে না। তথ্যগুলো বিচ্ছিন্ন মনে হয়। পাঠকের জন্য তো ব্যাপারটা একটু খাপছালার আগে, তাই না? ঠিক তাই। মনে হয় যেন কয়েকটা খবর এক জায়গায় করে দেওয়া হয়েছে, কিন্তু কেন, সেই উদ্দেশ্যটা পরিষ্কার নয়। তাহলে এই জায়গাটা কিভাবে ভাবে পড়া যায়? শুধু একটার পর একটা খবর না দিয়ে। আমার মনে হয় একটা ভালো উপায় হতে পারে খবরগুলোকে থিম অনুযায়ী গ্রুপ করা। ধরুন, রাজনীতি সংক্রান্ত খবরগুলো একসাথে, আর্থিক বা প্রশাসনিক বিষয়গুলো আরেক দিকে, নিরাপত্তা নিয়ে যা যা আছে সেগুলো অন্য একটা গ্রুপে। কিন্তু শুধু গ্রুপ করলেই হবে না। ওই গ্রুপের শুরুতে বা শেষে ছোট্ট একটা বিশ্লেষণ জুড়ে দেওয়া যেতে পারে। এই গুচ্ছের খবরগুলো একসাথে কি ইঙ্গিত দিচ্ছে, সেরকম কিছু। অথবা পুরো সংকলনটার শুরুতেই একটা ভূমিকা থাকতে পারে যা মূল থিমটা ধরিয়ে দেয়। আচ্ছা, একটা উদাহরণ দিলে মনে হয় বুঝতে সুবিধা হবে। অবশ্যই। ধরুন, রাজনৈতিক খবরগুলো নিলেন, এনসিপি ছাত্র সংসদ ভেঙে দেওয়া, জাকসুতে শিবিরের ফল, আবার 7টা দলের একসাথে কর্মসূচি ঘোষণা। এগুলোকে পরপর না দিয়ে হয়তো শেষে যোগ করা যেতে পারে, এই যে ছাত্র সংগঠনের পরিবর্তন আর ছোট দলগুলোর জোট বাঁধার চেষ্টা, দুটো ঘটনা পাশাপাশি দেখলে মনে হয় দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো কোনো নতুন মেরুকরণের খেলা চলছে। ইন্টারেস্টিং। কিংবা ধরুন, আত্রিক বা ক্ষমতার অপব্যবহারের খবরগুলো, পুলিশের বই বিক্রি, অর্থ তছরূপের ফলো আপ নেই, সিঙ্গাপুরের টাকা পাচার, এগুলো এক জায়গায় করে হয়তো বলা যেতে পারে এই ঘটনাগুলো, ছোট হোক বা বড়, আসলে কি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অভাব বা দুর্নীতির প্রতি এক ধরনের সহনশীলতার দিকেই ইঙ্গিত করছে। আচ্ছা আচ্ছা। নিরাপত্তা নিয়েও একই। নির্বাচনের সময় আর জাতীয় নিরাপত্তা নিয়ে যে কথা উঠছে, আবার বিমানবন্দরে নতুন এজিবি বাহিনী, এগুলো এক করে হয়তো প্রশ্ন তোলা যায়, বিদ্যমান ব্যবস্থার মধ্যে নতুন বাহিনীর সংযোজন বা নির্বাচন ঘিরে নিরাপত্তা উদ্বেগ, এগুলো কি দেশের নিরাপত্তা ব্যবস্থাপনার জটিলতা আর চ্যালেঞ্জগুলোকে আবার সামনে আনছে না? এরকম ছোট ছোট সংযোগ বা বিশ্লেষণ জুড়ে দিলে খবরগুলো আর বিচ্ছিন্ন লাগে না, একটা বৃহত্তর ছবির অংশ মনে হয়। এটা খুব ভালো পরামর্শ। পাঠক শুধু খবরটা জানল না, একটু ভাবার সুযোগও পেল। আচ্ছা, এই সংযোগের অভাবের সাথে সাথে আমার আরও একটা জিনিস মনে হয়েছে। সেটা হলো, খবরগুলোর সারসংক্ষেপ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাহলিল বা ঘটনার ভেতরের দিকে তাকানোর চেষ্টাটা একটু কম। একদম ঠিক পয়েন্ট। এটাই আমাদের দ্বিতীয় পর্যবেক্ষণ। কি ঘটেছে সেটা বলা হচ্ছে, কিন্তু কেন ঘটল বা এর প্রভাব কি হতে পারে, এই প্রশ্নগুলো সেভাবে আসছে না। যেমন ধরুন, ডাকসু আর জাকসুর নির্বাচনের ফলের মধ্যে যে তফাৎ, এটা নিয়ে কিন্তু ভাবা যেত। দুটো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভিন্ন, ছাত্র রাজনীতির ধরন ভিন্ন, সেই ভিন্নতা ফলাফলে কিভাবে প্রভাব ফেলল, এর কোনো বৃহত্তর তাৎপর্য আছে কিনা? হ্যাঁ, বা ধরুন ওই যে পুলিশের বই বিক্রির বিষয়টা, এটা কি শুধু কিছু লোকের ব্যক্তিগত কাজ, নাকি এর পেছনে বাহিনী ভেতরে কোনো অলিখিত নিয়ম বা চাপের সংস্কৃতি কাজ করে? শুধু আর্থিক দিকটা ছাড়াও তো অন্য প্রশ্ন আসে। ঠিক। আর এই যে নতুন এজিবি বাহিনী গঠনের খবরটা, দেশে তো অনেকগুলো সংস্থা আছেই। তাহলে নতুন এই বাহিনীর দরকারটা ঠিক কোথায়? কি করবে তারা?
পুরনোদের সাথে কাজের সমন্বয় বা সংঘাতের সম্ভাবনা কতটা, এই প্রশ্নগুলো কিন্তু ওঠা স্বাভাবিক। এগুলো না থাকার ফলে কি হচ্ছে, লেখাটা অনেকটা বর্ণনামূলক হয়ে যাচ্ছে। পাঠক তথ্য পাচ্ছে, কিন্তু ঘটনার গভীরে যাওয়ার বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার তেমন কোনো ইশারা পাচ্ছে না। আর এর একটা সমস্যা হলো, বিশ্লেষণ না থাকলে খবরগুলো খুব দ্রুত পুরনো হয়ে যায়। ঘটনা ঘটে যায়, মানুষ ভুলে যায়। কিন্তু যদি কিছু প্রশ্ন তুলে দেওয়া যায়, সেই প্রশ্নগুলো কিন্তু পাঠকের মনে থেকে যায়। ঠিক। তাহলে এটা সমাধান কি হতে পারে? প্রত্যেকটা খবরের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া? হ্যাঁ, হতে পারে। প্রতিটি খবরের শেষে বা অন্ততপক্ষে প্রতিটা থিম্যাটিক গ্রুপের শেষে এক দুটো ভাবনার মতো প্রশ্ন বা চিন্তার খোরাক যোগ করা যেতে পারে। যেমন ধরুন, এনসিপির ছাত্র সংসদ নিয়ে খবরের পর হয়তো প্রশ্ন রাখা যায়, একটা বড় দলের ছাত্র সংগঠনে হঠাৎ এমন পরিবর্তন কি দলটার মূল নেতৃত্বের কোনো কৌশল বা অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন তুলছে? অথবা পুলিশের বই বিক্রির খবরের শেষে এই ধরনের ঘটনা আর্থিক অনিয়ম বাদ দিলেও একটা ডিসিপ্লিন ফোর্সের পেশাদারিত্ব আর ভেতরে কালচার নিয়ে কি বলে? কিংবা এজিবি বাহিনী নিয়ে, এয়ারপোর্টের মতো জায়গায় একাধিক সংস্থার উপস্থিতি কি নিরাপত্তা বাড়াবে, নাকি সমন্বয়ের অভাব বা দায়িত্ব নিয়ে টানাপোড়েন তৈরি করবে? এর পেছনে স্ট্র্যাটেজিক যুক্তিরা কতটা পরিষ্কার? এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়ার দরকার নেই, শুধু প্রশ্নগুলো তোলাই যথেষ্ট। এতে পাঠক একটু থামবে, ভাববে, লেখাটা অনেক বেশি জীবন্ত লাগবে। ঠিক বলেছেন, পাঠক তখন শুধু পড়ছে না, বিষয়টা নিয়ে ভাবছেও। আচ্ছা, এবার তৃতীয় আরেকটা পয়েন্টে আসি। সেটা হলো, এই যে খবরগুলো বাছাই করা হয়েছে, মানে ছাত্র রাজনীতি থেকে অর্থ পাচার, আবাসন সংকট, এই বাছাইয়ের ভিত্তিটা কি? কেন ঠিক এই খবরগুলোই নেওয়া হলো, সেটা ঠিক পরিষ্কার না। এটাও খুব জরুরি একটা প্রশ্ন। মানে সংকলনটা পড়লে মনে হয় হরেক রকম বিষয় আছে, রাজনীতি, দুর্নীতি, নিরাপত্তা, শিক্ষা। এই বৈচিত্র্য ভালো, কিন্তু প্রশ্ন হলো, এই বৈচিত্র্য কি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করছে, নাকি শুধুই গত সপ্তাহের কিছু চোখে পড়ার মতো ঘটনা? আর এই লক্ষ্যটা স্পষ্ট না হলে পাঠকের জন্যও তো এর প্রাসঙ্গিকতা বোঝা মুশকিল। মানে সে হয়তো ভাবছে, এখানে 7 দলের জোটের খবরের পাশে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের হলের সিট নিয়ে খবর কেন? লিঙ্কটা কোথায়? একদম। একটা ফোকাস না থাকলে পুরো জিনিসটা একটু এলোমেলো লাগতে পারে। মনে হতে পারে হাতের কাছে যা পাওয়া গেছে তাই দিয়ে দেওয়া হয়েছে। একটা সম্পাদনার যে চিহ্ন থাকা দরকার, সেটার অভাব বোধ হয়। তাতে বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাহলে কি করা উচিত? খবর বাছাই কি আরও নির্দিষ্ট বিষয় করা উচিত ছিল? দুটো পথ আছে। একটা হলো, নির্বাচনটাকে আরও ফোকাসড করা, একটা নির্দিষ্ট থিম ঠিক করে নেওয়া। ধরা যাক থিম হলো রাজনৈতিক অস্থিরতা, তাহলে সে সংক্রান্ত খবরগুলোই প্রাধান্য পাবে, যেমন ছাত্র রাজনীতি, জোট, নির্বাচন, এগুলো। তখন হয়তো আবাসন সংকট বা পুলিশের বই বিক্রির খবর বাদ যাবে, যদি না সেগুলোকে ওই থিমের সাথে প্রাসঙ্গিকভাবে জুড়ে দেয়া হয়। আচ্ছা, আর দ্বিতীয় পথটা কি? যদি এই বৈচিত্র্য রাখতেই চাই? যদি বৈচিত্র্যই রাখতে হয়, সেটাও সম্ভব, কিন্তু সেক্ষেত্রে শুরুতেই পাঠককে বলে দিতে হবে যে কেন এই বিভিন্ন ধরনের খবর একসাথে আনা হলো, সংকলনটার উদ্দেশ্যটা কি। হয়তো একটা ছোট্ট ইন্ট্রো দেয়া যেতে পারে, যেমন এই সংকলনে আমরা গত সপ্তাহের এমন কিছু ঘটনা তুলে ধরেছি যা রাজনীতি, প্রশাসন থেকে শুরু করে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রকে নাড়া দিয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। ও আচ্ছা। অথবা এখানে রইল গত সপ্তাহের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার ঝলক, যেগুলো হয়তো ভিন্ন ভিন্ন বিষয়ের, কিন্তু প্রতিটি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এরকম একটা পরিষ্কার ভূমিকা থাকলে পাঠক বুঝতে পারে যে সে একটা বৈচিত্র্যময় কিন্তু সুচিন্তিত সংকলন পড়তে যাচ্ছে। তখন আর এলোমেলো মনে হয় না। বুঝেছি। মোট কথা হলো, সংকলনটার একটা নিজস্ব পরিচিতি বা অ্যাঙ্গেল থাকা দরকার। সেটা নির্দিষ্ট থিম হোক বা সুচিন্তিত বৈচিত্র্য, এই পরিচিতিটাই পাঠককে গাইড করবে। খুব ভালো বলেছেন। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, আমরা মূলত 3টে প্রধান দিকে উন্নতির সুযোগ দেখলাম, তাই তো? হ্যাঁ, একদম। প্রথমত, খবরগুলোর মধ্যে একটা সংযোগ বা ন্যারেটিভস তৈরি করা, যাতে পাঠক শুধু বিচ্ছিন্ন ঘটনা না দেখে একটা বড় ছবি পায়। সেটা হতে পারে থিম অনুযায়ী সাজিয়ে বা বিশ্লেষণ যোগ করে। দ্বিতীয়ত, শুধু ঘটনার বিবরণ নয়, তার গভীরে যাওয়া,
মানে কেন বা এর ফলে কি হতে পারে এই ধরনের প্রশ্ন তোলা বা বিশ্লেষণ যোগ করা, পাঠককে ভাবনার খোরাক দেওয়া। আর তৃতীয়ত, খবর নির্বাচনের পেছনে যুক্তি বা সংকলনটির মূল ফোকাস স্পষ্ট করা। কেন এই খবরগুলো গুরুত্বপূর্ণ, কেন এগুলো একসাথে আনা হলো, সেটা পরিষ্কার করলে পাঠকের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ে। চমৎকার, খুবই সুনির্দিষ্ট আর কাজের পরামর্শ। আমার মনে হয় যিনি এই সংকলনটি তৈরি করেছেন, এই আলোচনা তার জন্য খুব সহায়ক হবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করলে অবশ্যই সংকলনটি আরও শক্তিশালী হবে। আর আপনার কাজের উপর যদি আবারও আমাদের মতামত বা আলোচনার প্রয়োজন মনে করেন, অবশ্যই আবার পাঠাতে পারেন, আমরা তো আছি। দ্য ডিবেট অনুষ্ঠানে স্বাগতম। আজ আমরা ছাত্র রাজনীতির বেশ জটিল কিন্তু একই সাথে খুব গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলবো। বিশেষ করে সাম্প্রতিক দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল থেকে এই বিষয়টা আরও বেশি সামনে এসেছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু, এই দুই নির্বাচনের রেজাল্ট কিন্তু বেশ আলাদা, বেশ ভিন্ন একটা ছবি দেখাচ্ছে। তো আমরা কিছু রিসেন্ট নিউজ রিপোর্টের তথ্যের ওপর ভিত্তি করে বুঝতে চেষ্টা করব ছাত্র রাজনীতির এখনকার চালচলন, মানে গতি প্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে। ঠিক। আর আজকের আলোচনার একদম কেন্দ্রে যে প্রশ্নটা থাকছে সেটা হলো, আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে কোন একটা সংগঠনের জেতা বা হারার পেছনে আসল চালিকা শক্তি কোনটা? এটা কি মূলত ওই সংগঠনটার, মানে তার নিজস্ব অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ভেতরের বোঝাপড়া, রিসোর্স আর একদম নিখুঁত ইলেকশন স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে? নাকি ধরুন এর যে আদর্শিক আবেদন সেটা সময়ের সাথে কতটা প্রাসঙ্গিক, নির্দিষ্ট ক্যাম্পাসের পলিটিক্যাল আবহাওয়া কেমন, আর বৃহত্তর যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, আমার অবস্থানটা হলো শেষ পর্যন্ত কিন্তু সাংগঠনিক শক্তিটাই মূল। মানে একটা অর্গানাইজেশন যদি গোছানো থাকে, নিজেদের মধ্যে ঐক্য থাকে আর কৌশলগতভাবে তারা যদি দক্ষ হয়, তাহলে অনেক বাধা পেরিয়েও তারা সফল হতে পারে। অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা, বিশেষ করে ভেতরের কোন্দল বা পরিকল্পনার অভাব, প্রায় সময়ই ব্যর্থতার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাদের আইডিওলজি বা আদর্শ যত ভালোই শোনাক না কেন। আর আমি ঠিক এর বিপরীত দিকটা দেখছি। আমার মনে হয় পরিস্থিতি কিন্তু অন্য কথা বলতে পারে। মানে আদর্শিক আবেদন, বিশেষ করে সেটা যদি সময়ের চাহিদার সাথে মিলে যায় বা ছাত্র সমাজের একটা বড় অংশের গভীর কোনো ইচ্ছার কথা বলে, তখন কিন্তু সেটা দৃশ্যমান সাংগঠনিক দুর্বলতা বা এমনকি অনেক প্রাতিষ্ঠানিক বাধাকেও টপকে যেতে পারে। কনটেক্সট আর আদর্শের যে অনুরণন, সেটা মাঝে মাঝে একদম অপ্রত্যাশিত ফলাফল নিয়ে আসতে পারে। আচ্ছা, আমার যুক্তির পক্ষে আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের রেজাল্টটাই সামনে আনতে চাই। সেখানে দেখুন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস, তাদের কিন্তু একটা শোচনীয় পরাজয় হয়েছে। আর এটা কিন্তু এমনি এমনি হয়নি। ইত্তেফাকের রিপোর্টে যেমনটা বলা হয়েছে, এনসিপি টপ লিডারশিপ তাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে এই ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে মূলত দায়ী করেছে ভেতরের সমস্যাকেই, মানে অভ্যন্তরীণ বিবাদ, গ্রুপিং আর কোঅর্ডিনেশনের অভাব। হ্যাঁ, অবশ্য তারা এটাও মেনে নিয়েছে যে রাজনৈতিক অভিজ্ঞতার কিছু অভাব ছিল আর প্রচারণার কৌশলেও কিছু ভুল ছিল। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো, এনসিপি কিন্তু এই ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতিতে নিজেদের একটা শক্তি দেখানোর বড় সুযোগ হিসেবেই দেখছিল। কিন্তু সেই আশাটা পূরণ হয়নি। কেন হয়নি? মূলত নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কারণে। আর এই ব্যর্থতাটা যে কতটা গভীর সেটা বোঝা যায় যখন শোনা যাচ্ছে যে তারা এখন বাকছর সংগঠনটাকে হয়তো বন্ধ করে দিয়ে একদম নতুন নামে, নতুন কাঠামোতে ছাত্র রাজনীতি শুরু করার কথা ভাবছে। এর চেয়ে বড় সাংগঠনিক ব্যর্থতার স্বীকারোক্তি আর কি হতে পারে বলুন? এটা তো একদম পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সমস্যাটা আদর্শের চেয়েও বেশি ছিল সংগঠন চালানোর পদ্ধতিতে, ঐক্যের অভাবে আর ঠিকঠাক কৌশল নিতে না পারার মধ্যে। আপনার বিশ্লেষণটা ডাকসুর ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। আর বাকছাসের ভেতরের সমস্যার কথা যখন তাদের মূল দলই স্বীকার করছে, তখন তো সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের দিকে তাকাচ্ছি, তখন একটা সম্পূর্ণ অন্যরকম, আর সত্যি বলতে কি আরও বেশি অবাক করার মতো ছবি দেখতে পাচ্ছি। নয়াদিগন্তের রিপোর্ট বলছে
ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সেখানে ছাত্র সংসদের 25টা পদের মধ্যে জিএস, এজিএস সহ 20টাতেই, মানে প্রায় সব গুরুত্বপূর্ণ পদে একরকম যাকে বলে ভূমিধস বিজয় পেয়েছে। ব্যাপারটা কিন্তু বিশেষভাবে ভাবার মতো, কারণ 1989 সাল থেকে, মানে প্রায় 35 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের খোলাখুলি কার্যক্রম বলতে গেলে নিষিদ্ধই ছিল। এত লম্বা সময় ধরে ক্যাম্পাসে যাদের কোনো দৃশ্যমান সাংগঠনিক কাজ ছিল না, পাবলিকলি ফিরে আসার মাত্র 1 বছরের মাথায় এই বিশাল জয়, এটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধু একটা সাংগঠনিক শক্তির গল্প? আমার কিন্তু তা মনে হয় না। এই ফলাফল বরং খুব জোরালোভাবেই এটাই বলছে যে দৃশ্যমান কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার না থাকলেও বা দুর্বল থাকলেও একটা আইডিয়া বা একটা বার্তা যদি ছাত্র সমাজের একটা অংশের কাছে আবেদন ধরে রাখতে পারে, আর যদি একটা অনুকূল পরিস্থিতি আর সুযোগ তৈরি হয়, তাহলে সেটা অনেক বছরের জড়তা বা নিষেধাজ্ঞাকেও পেরিয়ে ভোটের বাক্সে ঠিকই রিফ্লেক্ট করতে পারে। হতে পারে তাদের একটা সাইলেন্ট বা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ছিল, কে জানে, কিন্তু আমার ধারণা মূল শক্তিটা এসেছে হয়তো তাদের আদর্শিক জায়গা থেকে, অথবা এমন কিছু প্রয়োজন তারা অ্যাড্রেস করেছে যা অন্যরা পারছিল না। তাই ডাকসুতে বাকশাসের ব্যর্থতাকে শুধু সাংগঠনিক দুর্বলতা দিয়ে মাপাটা হয়তো পুরো ছবিটা নয়। তাদের আদর্শ বা তাদের কর্মসূচি কি এখনকার ছাত্র সমাজের মূল ভাবনার সাথে আদৌ কানেক্ট করতে পেরেছিল, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি জ্যাকসুরের উদাহরণ দিয়ে আদর্শের শক্তির কথা বলছেন, সেটা অবশ্যই ভাবার মতো একটা পয়েন্ট। তবে ডাকসুরের ক্ষেত্রে বাকচাষের ভেতরের কোন্দলে যে ইনফরমেশনটা, সেটা তো কোনো বাইরের লোকের কথা না, তাদের দলের সবচেয়ে উঁচু পর্যায়ের নিজস্ব অ্যাসেসমেন্ট। সাংগঠনিক ব্যর্থতার এর চেয়ে ক্লাসিক কেসের কি হতে পারে বলুন? যখন একটা সংগঠনের লিডার আর কর্মীরা একসাথে কাজ না করে একে অপরের বিরুদ্ধে লেগে থাকে, তখন তো তারা ইলেকশনের আগে অর্ধেক হেরে বসে থাকে। এই ভেতরের সমস্যাগুলো তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি বানানো থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের ক্যাম্পেইন পর্যন্ত সব কিছুকেই কিন্তু একরকম পঙ্গু করে দিয়েছিল। ভোটারদের কাছে তারা কোনো ক্লিয়ার, কোনো ইউনাইটেড মেসেজ দিতেই পারেনি। এই অবস্থায় তাদের হারটা কি খুব অস্বাভাবিক? আমার তো মনে হয় এটাই ছিল মেইন কারণ। অন্যদিকে আপনি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে সাইলেন্ট নেটওয়ার্ক বা আইডিওলজিক্যাল অ্যাপিলের কথা বলছেন, অর্গানাইজেশনাল স্ট্রাকচার ধরে রেখেছিল, যেটা ঠিক সময় কাজে লেগেছে। দেখুন, আইডিয়া তো একা একা কাজ করে না, তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য তো একটা অর্গানাইজেশন দরকার হয়। হতে পারে তাদের সাংগঠনিক শৃঙ্খলাটা অন্যদের চেয়ে অনেক বেশি ছিল, যা বাইরে থেকে হয়তো বোঝা যায়নি। আপনার কথা আমি কিছুটা মানছি যে অর্গানাইজেশন তো লাগবেই, কিন্তু ৩৫ বছর ধরে ব্যান থাকা একটা সংগঠনের পক্ষে কতটা বাস্তবসম্মত একটা দৃশ্যমান বা শক্তিশালী কাঠামো বজায় রাখা? এটা ঠিক যে আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে সংগঠন লাগে, কিন্তু সেই সংগঠনের চেহারাটা সবসময় চিরাচরিত নাও তো হতে পারে। হতে পারে তাদের শক্তিটা অন্য কোনো দিক থেকে এসেছে, যেমন ধরুন পুরনো ছাত্রদের নেটওয়ার্ক বা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের সিম্প্যাথি, অথবা এমন কিছু ইস্যু তারা ধরেছে যা অন্য ছাত্র সংগঠনগুলো হয়তো এড়িয়ে গেছে বা সমাধান করতে পারেনি। যেমন ধরুন ক্যাম্পাসে অনেক দিন ধরে চলতে থাকা কোনো মিসম্যানেজমেন্ট বা ছাত্রদের কোনো বঞ্চনার বিরুদ্ধে যদি তারা খুব ক্লিয়ার একটা স্ট্যান্ড নিয়ে থাকে, তবে সেই আদর্শিক অবস্থানটাই তাদের জন্য ভোট টেনে আনতে পারে, এমনকি যদি তাদের প্রকাশ্য সাংগঠনিক শক্তি কমও থাকে। তাছাড়া ডাকসুর ফলাফলকে কি আমরা শুধু বাকচাষের ব্যর্থতা হিসেবেই দেখব? সেখানে যারা জিতেছে বা ভালো ফল করেছে, তাদের কি কোনো সাংগঠনিক শক্তি বা অ্যাট্রাকটিভ স্ট্র্যাটেজি ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে বাকচাষের ব্যর্থতার পাশাপাশি অন্যদের সাফল্যের কারণগুলো তো দেখা দরকার। একটা সংগঠনের ব্যর্থতা তো সবসময় শুধু তার নিজের কারণে হয় না, প্রতিপক্ষের শক্তি আর কৌশলের কারণেও হয়। একইভাবে জাকসুতে শিবিরের জয়টা কি কেবল তাদের নিজেদের শক্তির ফল, নাকি অন্য সংগঠনগুলোর নিজেদের মধ্যে ঝামেলা, ইনঅ্যাক্টিভিটি বা ছাত্রছাত্রীদের কাছে আবেদন তৈরি করতে না পারার কারণেও তাদের পথটা সহজ হয়েছে? হ্যাঁ, আপনি প্রতিপক্ষের ভূমিকা আর প্রেক্ষাপটের যে কথাটা বলছেন, সেটা গুরুত্বপূর্ণ। ডাকসুর ক্ষেত্রে এনসিপির স্ট্র্যাটেজিক ভুলগুলো কিন্তু তাদের ভেতরের সমস্যার সাথেই যুক্ত। তাদের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল ন্যাশনাল পলিটিক্সের মঞ্চে নিজেদের একটা জায়গা করে নেয়া। এই লক্ষ্যটা ঠিক করা হয়তো ডাকসুর যে রিয়ালিটি, তার সাথে ঠিক মেলেনি। ডাকসুর নির্বাচন সবসময় খুব কমপ্লেক্স, খুব মাল্টিলেয়ার্ড একটা ব্যাপার। এখানে শুধু অর্গানাইজেশনাল স্ট্রেংথই নয়, ন্যাশনাল পলিটিক্সের ছায়া, বিভিন্ন ছাত্র সংগঠনের হিস্টোরিক্যাল পজিশন, প্যানেল বানানো, অ্যালায়েন্সের পলিটিক্স, অনেক ফ্যাক্টর কাজ করে।
এনসিপি সম্ভবত এই জটিল ইকুয়েশনটা ঠিকঠাক বুঝতে পারেনি, অথবা বুঝলেও তাদের ইন্টারনাল দুর্বলতার কারণে কোনো ইফেক্টিভ স্ট্র্যাটেজি নিতে পারেনি। প্রচারণার যে ভুলগুলোর কথা বলা হচ্ছে সেগুলোও সম্ভবত এই বড় স্ট্র্যাটেজিক ভুলেরই একটা অংশ। তারা ভোটারদের, বিশেষ করে সাধারণ ছাত্রছাত্রীদের মূল চাহিদা বা সেন্টিমেন্টটা ধরতে পারেনি। জাকসুর রেজাল্ট বুঝতে হলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নিজস্ব যে ইউনিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট আর হিস্ট্রি সেটাকে কনসিডার করতেই হবে। প্রশ্নটা হলো ৩৫ বছর ধরে একটা প্রভাবশালী সংগঠনের অনুপস্থিতি কি সেখানে এক ধরনের পলিটিক্যাল বা আইডিওলজিক্যাল ভ্যাকিউম তৈরি করেছিল? সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য স্টুডেন্টসের মধ্যে কি কোনো ধরনের আকাঙ্ক্ষা কাজ করছিল? ছাত্র শিবির কি ঠিক সেই হিস্টোরিক্যাল মোমেন্টটা আর সেই ভ্যাকিউমটাকেই খুব ইন্টেলিজেন্টলি ব্যবহার করেছে, নাকি এর কারণ আরও গভীরে? এটাও তো হতে পারে যে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর কাজকর্মে ছাত্রছাত্রীরা হয়তো বিরক্ত হয়ে পড়েছিল। তাদের নিজেদের ভেতরের কোন্দল বা ধরেন চাঁদা তোলার অভিযোগ বা সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে ব্যর্থতা, এই সব মিলিয়ে ছাত্রছাত্রীরা হয়তো একটা চেঞ্জ চাইছিল, আর শিবির সেই চেঞ্জের সিম্বল হিসেবে নিজেদের প্রেজেন্ট করতে সফল হয়েছে। এটা কি আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, যেখানে ছাত্রছাত্রীরা পরিচিত বা গতানুগতিক রাজনৈতিক ধারাগুলোর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছে এবং নতুন, এমনকি বিতর্কিত অল্টারনেটিভের দিকে ঝুঁকতেও আর দ্বিধা করছে না? ডাকসু আর জাকসুর পরিবেশ, ঐতিহ্য, ছাত্র রাজনীতির ধরন, এগুলোর মধ্যে তো অনেক পার্থক্য। তাই একটা রেজাল্ট দিয়ে অন্যটাকে মাপা আসলেই খুব কঠিন। জাকসুতে শিবিরের এই সাফল্য কি শুধুই তাদের সাংগঠনিক বা আদর্শিক শক্তির প্রকাশ, নাকি ক্যাম্পাসের অনেক দিনের অচলায়তন ভাঙার বা পুরনো শক্তিগুলোর প্রতি একটা অনাস্থার বহিঃপ্রকাশ? এই যে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আর ভিন্ন ভিন্ন ফলাফল, এরপরে সংগঠনগুলোর রিয়াকশনগুলো কিন্তু তাদের মূল সমস্যাটার দিকেই ইঙ্গিত করে। দেখুন, ডাকসুতে এরকম ভরাডুবির পর এনসিপি তাদের ছাত্র সংগঠন বাকছাসকে বন্ধ করে দিয়ে নতুন নামের নতুন কাঠামোতে সব ঢেলে সাজানোর কথা ভাবছে। এটা আমার আগের যুক্তিটাকেই কিন্তু আরও শক্ত করে। এই পদক্ষেপটা এটাই প্রমাণ করে যে তারা নিজেরাই ভাবছে যে এখনকার সাংগঠনিক কাঠামোটা একদম ফেল করেছে এবং সমস্যার মূলে আসলে সংগঠনটাই রয়েছে। মানে আদর্শ বা কর্মসূচির চেয়েও স্ট্রাকচার আর ম্যানেজমেন্টের রিফর্মটাকেই তারা বেশি জরুরি মনে করছে। পরাজয়ের পর ব্যর্থতার কারণ খুঁজে বের করে সাংগঠনিক সংস্কারের দিকে যাওয়াই তো স্বাভাবিক এবং লজিক্যাল একটা স্টেপ। এটা একরকম স্বীকার করে নেওয়া যে পুরনো কাঠামো দিয়ে আর হচ্ছে না, নতুন করে শুরু করতে হবে। আপনার পয়েন্টটা একদিক থেকে ঠিক। বাকশাসের রিস্ট্রাকচারিংয়ের চিন্তাটা অবশ্যই তাদের অর্গানাইজেশনাল উইকনেসের দিকেই ফোকাস করে, কিন্তু জাকসুরের রেজাল্টটা আবার দেখুন। সেখানে ছাত্র শিবির কিন্তু কোনো নতুন নামে বা নতুন স্ট্রাকচারে আসেনি। তারা তাদের সেই পুরনো পরিচিতি এবং সম্ভবত একই বা সামান্য মডিফাইড আদর্শিক মেসেজ নিয়েই ফিরে এসেছে এবং বিপুলভাবে জিতেছে। তাহলে এখান থেকে আমরা কি শিখছি? এটা কি প্রমাণ করে না যে নাম বা স্ট্রাকচার বদলানোটা সবসময় আসল কথা না? আসল কথাটা হলো সময়ের সাথে নিজেদের প্রাসঙ্গিক রাখা, ছাত্রছাত্রীদের মূল কনসার্নগুলো, তাদের সমস্যা, তাদের আশা আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করা এবং তাদের বিশ্বাস অর্জন করা। ৩৫ বছরের লম্বা অনুপস্থিতির পর একই নামে ফিরে এসে এমন সাকসেস পাওয়াটা কি এক ধরনের আদর্শিক আর কৌশলগত কন্টিনিউটি জয়কে নির্দেশ করে? এটা দেখায় যে আইডিয়া যদি ফলোয়ারদের মধ্যে বেঁচে থাকে, যদি সেটা সময়ের পরীক্ষায় পাশ করে এবং সিচুয়েশন বদলানোর পরেও প্রাসঙ্গিকতা খুঁজে পায়, তাহলে সেটা কোনো বাহ্যিক পরিবর্তন বা নতুন মোড়ক ছাড়াই কিন্তু একটা শক্তিশালী প্রভাব তৈরি করতে পারে। এখানে মূল শক্তিটা এসেছে সম্ভবত আইডিয়ার অ্যাপিল এবং সময়ের চাহিদাটা ঠিকমতো রিড করার ক্ষমতা থেকে, শুধু অর্গানাইজেশনাল স্ট্রাকচার বদলানো থেকে নয়। বাকশাসের সমস্যাটা কি তাহলে? শুধু কাঠামোতে, নাকি তাদের আদর্শ বা কর্মসূচি এখনকার সময়ে আর আবেদন রাখতে পারছে না? সেটাও কিন্তু ভেবে দেখা দরকার। আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে এটা তো মানতেই হবে যে ছাত্র সংসদ নির্বাচনে সাকসেস পেতে হলে সাংগঠনিক ডিসিপ্লিন, ভেতরে ইউনিটি আর একটা বাস্তবসম্মত নির্বাচনী কৌশল যে খুবই জরুরি উপাদান, তাতে কোনো সন্দেহ নেই। ডাকসু নির্বাচনে বাকছাসের যা হলো তার একটা খুবই স্পষ্ট উদাহরণ। অর্গানাইজেশনাল বেস যদি নড়বড়ে হয়, তাহলে শুধু আইডিয়া দিয়ে নির্বাচনী যুদ্ধ জেতাটা বেশ কঠিন। তবে হ্যাঁ, এটাও মানতে হচ্ছে যে একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আইডিয়ার আবেদন, লম্বা সময়ের পরিকল্পনা, সময়ের চাহিদাটা বুঝতে পারা এবং একটা নির্দিষ্ট পলিটিক্যাল ও সোশ্যাল কনটেক্সটের ঠিকঠাক ব্যবহারও কিন্তু ছাত্র রাজনীতির ফলাফল নির্ধারণে একটা ডিসাইসিভ রোল প্লে করতে পারে।
এমনকি যখন খোলাখুলি সাংগঠনিক কাজকর্ম লিমিটেড থাকে বা অনেক দিন ধরে কার্যত বন্ধ থাকে, তখনও আদর্শিক শক্তি বা স্ট্র্যাটেজিক পজিশনিংও কিন্তু একদম আনএক্সপেক্টেড সাকসেস এনে দিতে পারে। নিঃসন্দেহে এই দুটো ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনের যে কন্ট্রাস্টিং রেজাল্ট, এটাই খুব স্ট্রংলি হাইলাইট করে যে ছাত্র রাজনীতির গতিপথ কোনো একটা সরল পথে চলে না বা কোনো একটা সিম্পল ইকুয়েশন ফলো করে না। এর কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স এবং স্থান, কাল, পাত্র আর পারিপার্শ্বিক অবস্থার সাথে সাথে এর ড্রাইভিং ফোর্সগুলো কিন্তু পাল্টাতে থাকে। একটা ক্যাম্পাসের রিয়ালিটি অন্য ক্যাম্পাস থেকে একদম আলাদা হতে পারে। একদম ঠিক। এই নিউজ রিপোর্টগুলোতে যে ইনফরমেশন আর চিত্রটা উঠে এসেছে তা আমাদের ছাত্র রাজনীতির এই জটিল আর মাল্টিডাইমেনশনাল ক্যারেক্টার নিয়ে আরও গভীরভাবে ভাবাতে, আরও বিশ্লেষণ করতে বাধ্য করে। কোনো একটা সিঙ্গেল কারণ বা থিওরি দিয়ে এর সবকিছু ব্যাখ্যা করা আসলে সম্ভব নয়। প্রত্যেকটা নির্বাচনেরই নিজস্ব একটা গল্প থাকে, নিজস্ব একটা কনটেক্সট থাকে, যা আমাদের মনোযোগ দাবি করে। আজকের আলোচনা এই ভিন্ন ভিন্ন দিকগুলোকেই সামনে নিয়ে এলো।